প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে খুব বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে যারা গানের প্রতি দুর্বলতা আছে তারা তো গানটা শোনে। আমার তো আর গানের প্রতি দুর্বলতা নাই। আমার রাজনীতি, ধর্ম, তারপর এই দুইটাই মেইন সাবজেক্ট। এরা ভালো লাগে, রাজনীতি আর ধর্ম। আমি ধর্ম বুঝি না, রাজনীতি বুঝি না, কিন্তু এই দুটো নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগে এবং নিত্যদিন তো করে থাকি, তাই না? আপনাদের সাথে অনেক বিরক্ত করে থাকি। তো আজকে আসেন, এই বর্ষা, বৈশাখী ঝড়, হালকা ঝড়, বৃষ্টি, আসুন রাজনীতি চর্চা করি। আজকের রাজনীতিটা সাথে দুর্নীতি জড়িত এবং আমার নিজের জেলা পিরোজপুর। আজকের রাজনীতি, সুমন কবির বেশ অ্যাক্টিভ, সচেতন নাগরিক, বাগেরহাট থেকে সবসময় জয়েন করে থাকেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকের রাজনীতির বিষয়টা সাথে দুর্নীতি জড়িত আছে, দুর্নীতির সাথে রাজনীতি জড়িত আছে, রাজনীতির সাথে দুর্নীতি জড়িত আছে। আমাদের দেশে তো এটা হয়ে গেছে, রাজনীতি দুর্নীতি একাকার হয়ে গেছে বলেই আজকে আমরা একটা নিমজ্জিত, রাজনীতিবিহীন, দুর্নীতির মধ্যে নিমজ্জিত একটা জাতি পরিণত হয়েছে। এটা বাস্তবতা, আপনি স্বীকার করেন বা আমি বিশ্বাস করি বা না করি। তো এর মধ্যেই ডক্টর ইউনূস সাহেবের সরকার আসার পর আলোচিত জেলা দুর্নীতিতে পিরোজপুর, এবং সেটা কিন্তু একটি পরিবারের দুর্নীতির ইতিহাস। আলোচিত হয়েছে আমরা সমগ্র পিরোজপুরবাসী, কিন্তু একটি পরিবার, মানে আমরা শুনেছি যে প্ল্যান আবিষ্কার করেছে কি রাইট ভ্রাতৃত্বদ্বয়, ঠিক তেমনি ভাবে পিরোজপুর জেলার এই দুর্নীতির কেলেঙ্কারির দায়িত্ব নিয়েছে পিরোজপুরবাসী। আর এর জন্য কিন্তু দুই ভাই দায়ী, যাদেরকে বলা হয় মিরাজ মহারাজ ভ্রাতৃত্বদ্বয়। মিরাজ মহারাজ বড়, মিরাজ ছোট, কিন্তু যেহেতু আর্থিক বিষয়টা লেনদেন করতেন মিরাজ, তাই সামনে এসে গেছে মিরাজ, মহারাজ চলে গেছে পিছনে। মিরাজ মহারাজ, এক সময় ছিল মহারাজ মিরাজ, এর গুরু মহারাজ, কিন্তু যেহেতু টাকা পয়সা লেনদেন করে মিরাজ, অতএব নামটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল মিরাজ মহারাজ। পালিয়ে আছে, এখন পালিয়ে আছে। কিন্তু সারা বাংলাদেশে দুর্নীতির শীর্ষ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে আমরা পিরোজপুর। ইতিহাসটা সামান্য জানা দরকার। যারা আওয়ামী লীগের রাজনীতি করেন বা রাজনীতি চর্চা করেন বা যারা দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলেন, সবুর তালুকদার, আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইসরাত আহমেদ নূপুর, স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি জনাব নূর মোহাম্মদের মেয়ে, খুব সম্ভবত সাইদুর রহমান ভাই, গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। সেটা হলো যে এই যে মিরাজ মহারাজের এই দুর্নীতি, এই দুর্নীতিটা কিন্তু একটা ভয়ঙ্কর দুর্নীতি। পিরোজপুরবাসীর বঞ্চিত হয়েছি, আমাদের ব্যাপক উন্নয়ন। সভা রেজাউল করিম সাহেব যখন প্রথম মন্ত্রী হলেন এবং প্রথম একনেকের সভায় তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বিশাল বরাদ্দ করেলেন। তিনি প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হলেন যে গোপালগঞ্জের পার্শ্ববর্তী জেলা পিরোজপুরেরও ব্যাপক উন্নয়ন দরকার, এবং এই কথার সাথে সঙ্গতি রেখে একটা বড় ধরনের বরাদ্দ পিরোজপুরের জন্য হয়। কিন্তু কিছুদিন পর দেখা গেল এই বরাদ্দের টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে উন্নয়ন পরিকল্পনার নামে এটা নিয়ন্ত্রণ করছেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার নাম ইফতি, সিটিএল নাকি ইত্যাদি প্রাইভেট লিমিটেড, ইফতি, যার মালিক হলেন মহারাজ মিরাজ। এবং সেই টাকা কাজ না করে বিল উঠিয়ে নেওয়ার যে একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে, তার জনক হলেন এই মিরাজ মহারাজ। অথবা এগুলি জানা দরকার না। হিস্ট্রি, লিটল হিস্ট্রি একটা বড় ইতিহাসের জন্ম দেয়।
যা আজকে জন্ম দিয়েছে। এখন পালিয়ে আছে দুবাই, ক্যালকাটা, এক মিরাজ দুবাই, মহারাজ সম্ভবত ক্যালকাটা। সেই টাকা দিয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করা হয়েছে। পিরোজপুর জেলা আওয়ামী লীগের রাজনীতি আজকে, পিরোজপুর জেলা আওয়ামী লীগ কিন্তু একটা আওয়ামী লীগের রাজনীতি কিন্তু একটা রিচ রাজনীতি এবং একটা সংগঠিত রাজনীতি ছিল। সুধাংশুশেখর হালদার, চিত্তরঞ্জন, তারও আগে চিত্তরঞ্জন সুতার, ডাক্তার মোজাহার উদ্দিন এবং আরও অনেক নেতা, যে মঠবাড়িয়ার মহিউদ্দিন সাহেব, অ্যাডভোকেট এনায়েত হোসেন খান, এরকম অনেক সিনিয়র, এবং চণ্ডীচরণ পাল, তিনি এখনো বেঁচে আছেন, এরকম অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এই পিরোজপুর জেলার। কিন্তু হঠাৎ করে সেই জেলা আওয়ামী লীগের রাজনীতিটা চলে গেল একটা বিশেষ মহলের হাতে। সেখানে হয়ে উঠল একটা মুদি দোকান। মিরাজ মহারাজ ছাত্র দলের নির্বাচন করেছে ভান্ডারিয়া কলেজে, কিন্তু তারা হয়ে গেলেন আওয়ামী লীগের নেতা। পোস্ট, পদ, পদবি ক্রয় করলেন এবং একে একে ধীরে ধীরে একটা ঠিকাদার লীগ গঠিত হয়ে গেল পিরোজপুর জেলায়। তার ঢেউ গিয়ে শেখ পরিবারে গিয়ে লাগলো। শেখ পরিবারের, শেখ তন্ময়ের সাথে সম্পর্ক এই ঠিকাদারির মাধ্যমে। তারপর তার বাবা শেখ হেলাল সাহেব নিজেই অট্টালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন। ঠিক কাকতালীয়ভাবে তখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল মিয়া, ডাকনাম রিপন। এই রিপন মুখ্য সচিব হয়, তিনি তার খায়েশ জাগলো ভান্ডারিয়ার নেতৃত্ব দেওয়ার এবং আনোয়ার হোসেন মঞ্জুকে ধূলিসাৎ করার, আর তার মাধ্যম হিসেবে বেছে নিল মিরাজ মহারাজকে। মিরাজ মহারাজ এই প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের মানে বদন্যতায় হয়ে উঠলেন কাগজে বাঘ, এবং টাকা তো তাদের কাছে আছেই। সেই টাকা দিয়ে শেখ পরিবারের, শেখ হেলাল, শেখ তন্ময়, এদেরকে টাকা দিয়ে ক্রয় করে এখানে আওয়ামী লীগ বিলীন করে একটা সময় মানে সর্বশেষ সংসদ নির্বাচনে গড়ে উঠল এটা কি হয়, ঠিকাদার লীগ। এই ঠিকাদার লীগের মাধ্যমে তখন কিন্তু এমন একটা পরিস্থিতি পিরোজপুর জেলা আওয়ামী লীগের মধ্যে সৃষ্টি হয়েছিল যে অনেক যারা রাজনীতি নিয়ে সামান্যতম চিন্তা করে বা ভাবে, তারা ভেবেছিল যে রাজনীতিটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে এবং সরকারটা মনে হয় টিকছে না। এভাবে একটা সরকার টিকতে পারে না। এবং মহারাজ নৌকা পেয়ে গেলেন, নৌকা না, আপনার ওই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় তিনি ইগল প্রার্থী হয়ে গেলেন। আনোয়ার হোসেন মঞ্জুর মতো একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, কূটনীতিক এবং এডিটর, ইত্তেফাকের নানা পরিচয় তো তারা আছে, আপনারা জানেন, তাকে হারিয়ে দিয়ে তাকে পাশ করানো হলো বা পাশ করলেন। এবং সেখানেও শেখ হেলাল সাহেবের হাত আছে এবং যা হবার তা হলো। টাকার কাছে সবাই পরাজিত হয়, সব কিছু পরাজিত হয়, এখানেও পরাজিত হলো। তারপর তো ইতিহাস সবাই জানে যে এই পার্লামেন্ট টিকলো না এবং সরকার টিকলো না, পালিয়ে যেতে হলো, আওয়ামী লীগকে পালিয়ে যেতে হলো। কাদের কারণে? আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল পালিয়ে যেতে হয়, অসম্মানজনক বিদায় নিতে হয়, তার তো নিশ্চয়ই কারণ কিছু আছে। আমি প্রায় আত্মসমালোচনা করে থাকি, আত্মসমালোচনা করতেই হবে, করা উচিত, কেউ পছন্দ করুক বা না করুক। এই মিরাজ মহারাজ তারা ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠি, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদেরকে ক্রয় করতে শুরু করলো লাইক গরুর হাট, লাইক একটা গরুর হাটের মতো। সেক্রেটারি মূল্যগত, সভাপতির মূল্যগত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মূল্যগত, সেক্রেটারির মূল্যগত, এইভাবে ক্রয় করে 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 শেষ পর্যন্ত হয়ে গেল এমপি হয়ে গেলে। আজকে দেখেন অনেকদিন যাবৎ দুদকের মামলা চলছে বা একটা পরিস্থিতি চলছে 8 মাস যাবৎ। তারপর সচিবালয়ে আগুন পর্যন্ত দিয়েছে সেই ফাইল সরানোর জন্য। এখন মাত্র 1100 কোটি টাকার দুর্নীতি এসেছে। এটা আসলে অনেক হাজার 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 কোটি টাকার দুর্নীতি। কারণ তদন্ত করতে করতে সব সময় তো অপরাধীরা আপনার আলামত রেখে যায় না। যেহেতু অফিসের সহযোগিতা ছিল, তো আলামত তো আর সবসময় রেখে যায়নি। তো
আলামতে গিয়ে 1000 কোটি টাকা দাঁড়িয়েছে। মূলত এটা অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট। তাছাড়া সচিবালয়ে আগুন সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনার পিরিজপুর এলজিইডি এখন হিসাব রক্ষণ অফিসের 4 জন, পিরিজপুর এলজিইডির 1 জন আজকে গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছিল, গ্রেপ্তার দেখানো হয়েছে সকালে সম্ভবত, আমি রাতে জানতে পেরেছি, কিন্তু আমি পাবলিশ করিনি বা বলিনি। এ হলো পরিস্থিতি। এজন্য আপনারা ভাববেন না যে 1000 বা 1100 কোটি টাকা, অনেক হাজার হাজার কোটি টাকা। এটা তদন্ত করতে করতে শেষ পর্যন্ত আইসা এইখানে দাঁড়িয়েছে। তো সবসময় তো অপরাধী তার আলামত রেখে যায়নি, ঠিকঠাক ভাবে অত্যন্ত কৌশল করে কাজ করেছে, তো সেই সব জায়গায় এড়িয়ে গেছে। এখন সমস্যাটা কোথায় সেটা আমাদের বিষয় না। ইট ইজ ডিপেন্ড অন গভর্নমেন্ট টেক নেসেসারি অ্যাকশন অ্যাজ পার অ্যাজ ল। কিন্তু আমি পিরিজপুর জেলার একজন নাগরিক হিসাবে আমি যে 479টা রাস্তা হওয়ার কথা, স্বরূপকাঠিতেও 300 কতটা রাস্তা হওয়ার কথা, সেই রাস্তা পাইলাম না, কিন্তু সরকারকে বিল পেমেন্ট করতে হলো। আপনারা বলবেন দায়ী আওয়ামী লীগ। হ্যাঁ, দায়ী আওয়ামী লীগ, কিন্তু পিরিজপুরের মানুষ হইয়া, ঠিকাদার হইয়া, আওয়ামী লীগ নেতা হইয়া কেন এই কাজটা করা হইল? আজকে বর্ষাকাল আসতেছে, এই রাস্তাগুলি হয় নাই, ব্রিজগুলি হয় নাই, কারণ বিল কিন্তু টাকা কিন্তু তুলে নিয়ে গেছে। এই টাকাগুলি কারা নিয়েছে, কাদের কাছে দিয়েছে, সেই টাকা, সেইটা এখন অনেকে জানতে চায়। ইচ্ছে করলে আমি বলতে পারি, কিছু কিছু বলতে পারি, সব তো পারবো না, কিন্তু বলে লাভ কি? তারা তো আর এমনিতে টাকা নেয়নি, তারা দিয়েছে। এবং আজকে যে ভয়ঙ্কর একটা তথ্য আমার কাছে এসেছে যে যারা ছোট ছোট ঠিকাদার, তারা অন্তত 100-র উপরে ঠিকাদার পথে বসে গেছে। অর্থাৎ তাদেরকে কাজ দিয়েছে, তারা আংশিক কাজ করেছে, তারপর যখন বিল তুলতে গিয়েছে দেখে বিল মহারাজ বা মিরাজ, ইফতি এন্টারপ্রাইজ, ইসিটিএল আগেই তুলে নিয়ে গেছে। তারা অনেকে পথে বসেছে এবং তারা বলতে পারছে না। এই হলো পরিস্থিতি। অর্থাৎ পিরিজপুরের একটা ব্যাপক উন্নয়নের যে সম্ভাবনা, আপনি স্বৈরাচার বলেন যা বলেন, হয়েছিল, সেটা কিন্তু শেষ করে দিয়ে চলে গেল। এখনো বোকার যারা টাকা পেয়েছে, যারা টাকা খেয়েছে, তাদের যারা দোসর, তাদের যারা, তারা এখনো ভাবছে যে মিরাজ মহারাজ ফিরে আসবে। মিরাজ মহারাজ ফিরে আসবে না, বা আসবে, কিন্তু আমাদের পিরিজপুরের উন্নয়নটা যে ভুলণ্ঠিত হলো, ধূলিসাৎ হলো, একটা ব্যাপক উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হলাম, তার কি হবে? এই জন্য আপনারা সবসময় মব জাস্টিসের বিরোধিতা করি না। মব জাস্টিস এটা কাঙ্ক্ষিত না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মিরাজ মহারাজ যখন ফিরে আসবে তখন ভান্ডারিয়ায় মব জাস্টিস হবে, হওয়া উচিত, হচ্ছে তো, কিন্তু ফিরে আসবে না, ফিরে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। এভাবে আপনি বলদা ইউনিয়নের চেয়ারম্যান, তাকেও কিন্তু কয়েকশো কোটি, 100 কোটি টাকায় ফাঁসানো হয়েছে। সে ওই মহারাজ মিরাজের কাছ থেকে কন্ট্রাক্টে টাকা নিয়ে কাজ করে, সাব কন্ট্রাক্টে কাজ করতে চেয়েছিল, হঠাৎ বড়লোক হয়ে যাবে, তারপর এখন নিজে যে টাকা ইনভেস্ট করছে সেটাই পাচ্ছে না। এরকম একজন উল্লেখ করলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। ইদ্রিস বাহাদুর বরিশাল থেকে। তো এই যে পরিস্থিতি, সরকার উন্নয়ন করে না, তারপর যদি করে, আর সেটা যদি সেই জেলার নেতারা লুটে পুটে খায়, তাহলে সেটা কিভাবে সম্ভব? তাই আমরা সবসময় সরকারের দোষ দেই, আমরা নিজেদের মধ্যে থাকা শত্রু এবং অপরাধীদেরকে চিহ্নিত করতে পারি না। এবং এই কথাটা এই কারণে বললাম, উন্নয়ন থেকে বঞ্চিত হলাম, আওয়ামী লীগের রাজনীতিটা থেকে বঞ্চিত হলাম, এবং টোটাল জেলায়, পিরিজপুর জেলায় বিএনপির রাজনীতিও ধ্বংস করেছে। অবাক করা কাণ্ড। তাদের যখন পালিয়ে গেছে তখন তাদের কাজগুলি নাকি বিএনপিদের কাছে দিয়ে গেছে, এবং তাদেরকে গাড়ি, টাকা, কিছু টাকা হস্তান্তর করেছে, গাড়ি দিয়ে গেছে, শোনা যাচ্ছে। হাওয়া বলে হাওয়া, অর্থাৎ বিএনপির রাজনীতিও শেষ করে দিয়ে গেছে। রাজনীতি বলতে পিরিজপুর জেলায় কিছু নাই, তা মহারাজ মিরাজ শেষ করে দিয়ে গেছে। তাই একজন পিরিজপুর জেলার মানুষ হিসাবে দুদকের কাছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে এবং এলজিইডির উপদেষ্টা
আসিফ সাহেবের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আরো ভালো করে তদন্ত করে একটা সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটা উদাহরণ সৃষ্টি করা হোক। আর পিরিজপুরবাসী আমরা তো কলঙ্কের বোঝা কাঁধে নিয়ে বেড়াতেই হবে যে ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় পিরিজপুর জেলা ছিল শীর্ষ দুর্নীতির জেলা। এই কলঙ্ক তো আমাদের সকলের। আজকেও ভান্ডারিয়ায় চাঁদাবাজি হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, শোনা যাচ্ছে এগুলিতেও তাদের হাত আছে, মানে তাদের কাছে তো টাকা আছে। সেই টাকা দিয়ে দুবাই বসে, ক্যালকাটা বসে সেই মিথ্যা মামলা ভান্ডারিয়া, স্বরূপকাঠি, কাউখালী বিভিন্ন জায়গায় হচ্ছে, যেখানে বিএনপিকে দিয়েই করানো হচ্ছে। এবং আমি নিজে একটা ভুক্তভোগী আছি, সামান্য প্রমাণ আপনাদের কাছে দিতে পারবো। আমাকে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বিএনপির একটা দুষ্ট চক্রের সাথে চুক্তি করে স্বরূপকাঠির মেয়র গোলাম কবির একটা ঘটনা ঘটিয়েছিল, কিন্তু ইনশাল্লাহ আমাকে পারে নাই। আমি বাড়িতেই আছি, সেই থেকেই আমি বাড়িতে থাকি। তাই আরো উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি বা টিম গঠন করে যদি একদম এলাকায় এলাকায় এসে সেই যে উন্নয়ন প্রকল্প, পিরিজপুর উন্নয়ন প্রকল্প, পরবর্তীকালে সেটা হয়ে গেল পিরিজপুর বরিশাল উন্নয়ন প্রকল্প, সেই রাস্তাগুলি ধরে ধরে যদি তদন্ত করা হয় তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এবং আমি এই বলে শেষ করছি যে আমাদের ভবিষ্যৎ রাজনীতিটা যেন এরকম আর না হয় যে রাজনীতি আগে না টাকা আগে, রাজনীতি আগে টাকা পরে। কিন্তু পিরিজপুর জেলায় হয়ে গেছিল ভিন্ন চিত্র। মিরাজ মহারাজের কারণে টাকা আগে, রাজনীতি পরে। আওয়ামী লীগ হয়ে গেছিল একটা মুদি দোকান যার খেচারত দিচ্ছে, এবং শেখ পরিবারের সাথে টাকার জন্য এত ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল যেটা অত্যন্ত ভয়ঙ্কর। সরি, এবং আমি বলতে লজ্জা পাচ্ছি, অনলি ফর মানি। শেখ পরিবারের মতো একটা পরিবারের সদস্যরা টাকার জন্য এতটা মরিয়া হতে পারে, আমার ভাবতে লজ্জা লাগে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই পিরিজপুরের দিকে নজর রাখুন। মিরাজ মহারাজের দুর্নীতি, ইফতি ইসিটিএল প্রাইভেট লিমিটেডের দুর্নীতি এবং আওয়ামী লীগ এবং বিএনপি সকল রাজনীতি ধ্বংসের নায়ক এর দুর্নীতি সম্পর্কে সজাগ রাখুন এবং সচেতন থাকুন। ভান্ডারিয়ার চাঁদাবাজির হচ্ছে পৌরসভার একটা স্লিপ দিয়ে, তার আমি তীব্র নিন্দা এবং বিচার চাই সকলের কাছে। এবং সবাই যদি সত্য হয় শেয়ার করবেন। ঘটনাটি সত্য, আমি জানতে পেরেছি এবং আমি দেখতে পেরেছি। তাই আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।